আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নতুন বাজারে ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, দাবি না মানলে ঢাকা ব্লকেডের হুমকি, যান চলাচল বন্ধ। নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারের সহযোগিতা প্রয়োজন বলেন সিএসি। ভোটের আগে নতুন আচরণবিধি প্রণয়ন। সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐক্য তৈরিতে হিমশিম কমিশন। সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনে বিএনপির বিপরীত মিরতে জামাত, এনসিপি। এবং ইরানের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের। তেল আবিবে নতুন করে হামলা, জাতিসংঘে ইসরায়েলকে তুলোধনা করল রাশিয়া, চীন, পাকিস্তান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর নতুন বাজারে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। কুড়িল বিশ্ব রোড বাড্ডা সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর দাবি না মানলে কাল থেকে ঢাকা ব্লকেডের হুমকি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় নতুন বাজার এলাকায় রাস্তা অবরোধ করলে যানজটে তীব্র ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। পুলিশ বারবার বুঝিয়েও শিক্ষার্থীদের রাস্তা থেকে সরাতে ব্যর্থ হয়। এর পরপরই বল প্রয়োগ করে পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। কয়েকজনকে আটক করেও নিয়ে যায় পুলিশ। আহত হয় বেশ কয়েকজন। তবে 10 মিনিটের ব্যবধানে আবারও রাস্তায় বসে পড়ে শিক্ষার্থীরা। পুলিশের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়েন অনেকেই। বহিষ্কারের সিদ্ধান্ত সেটা প্রত্যাহারের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি। আমরা তাদেরকে গতকালকে অনুরোধ করেছি, যদি আপনারা আসলে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটা আপনারা বাস্তবায়ন করেন, আপনারা ঘোষণা দিন। আপনারা যদি ঘোষণা দেন আমরা রাস্তা ছেড়ে দিব এবং এই সকল শিক্ষার্থীরা বাবা মা সহ প্রয়োজনে আপনাদের সাথে দেখা করে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করব। কিন্তু তারপরেও তারা সেটা করেন নাই। জিজ্ঞেস করলাম আমাকে কেন বহিষ্কার করছেন, তুমি ফেসবুকে একটা অথরিটির বিরুদ্ধে একটা পোস্ট দিছো, তুমি ফেসবুকে অথরিটির বিরুদ্ধে কবিতা লিখছো, এগুলো কি কোনো বহিষ্কারের কোনো যৌক্তিক কারণ হতে পারে? এ সময় অন্যান্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয় আন্দোলনকারীদের সঙ্গে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসেও রাস্তা ছেড়ে যায়নি শিক্ষার্থীরা। আমাদের দাবিগুলো না মেনে না নেওয়া হয়, এদিকে বসুন্ধরা আছে, এদিকে বাড্ডা আছে, সব জায়গায় বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 5 দফা দাবি না মানলে আগামীকাল ঢাকা ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। সবশেষ জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, শিক্ষার্থীরা কি এখনো সড়ক অবরোধ করে রেখেছেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছেন? তাদের অবস্থানটা কি আমাদেরকে জানান। পুনম, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নতুন বাজার মোড়ে, একদম ভাটারা থানার সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখনো সড়ক অবরোধ করে রেখেছে। সকাল থেকে কিন্তু বেশ আন্দোলন এখানে চলছে এবং সকালেই কিন্তু তারা এখানে এসে রাস্তা তাদের দখলে নিয়ে নেয় এবং তারপর পরে কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটে। বিশেষ করে পুলিশের সাথে কিন্তু একটা সংঘর্ষের ঘটনা এখানে ঘটেছে। এরপরে আমরা যেটা আগে থেকে একটু জানিয়ে দিতে চাই যে এই ঘটনার সূত্রপাতটা কিন্তু বেশ আগেই হয়েছে। একজন শিক্ষার্থী মিড টার্মের আগে বেশ কয়েকদিন ছুটি কাটায়, অনুপস্থিত থাকে এবং তার বাবা মারা যাওয়ার কারণে তাকে এটা করতে হয় এবং পরবর্তীতে তিনি কিন্তু ডেথ সার্টিফিকেট তার বাবার সেটা এনে শো করেছিল ভার্সিটির ভিসির সামনে, কিন্তু তিনি সেটা জেলা প্রশাসকের সত্যায়িত কপি তিনি দাবি করে বসেন এবং তিনি সন্দেহ প্রকাশ করেন বলেও আমরা জেনেছি শিক্ষার্থীদের কাছ থেকে। তারপর পরে কিন্তু আন্দোলন শুরু হয় প্রথম দফায়। সেটা বিভিন্ন আশ্বাসের মাধ্যমে সেই আন্দোলন রুখে দেওয়ার পরে কিন্তু আবার ভার্সিটির বিভিন্ন অনিয়মের কারণে কিন্তু ভিসির পদত্যাগের জন্য আন্দোলন করতে থাকেন তারা। সেই আন্দোলনের পরে কিন্তু 26 জন শিক্ষার্থী কিন্তু 26শে এপ্রিল 26 জন শিক্ষার্থীকে ইউআইইউর
বহিষ্কার করা হয় এবং তারপরে কিন্তু আন্দোলনটা আরও বেশ দানা বাঁধে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আজকের এই অবস্থান এখানে। এবং আজকে সকালে তারা যখন এখানে অবস্থান করছিলেন, যেহেতু এই রাস্তাটা খুবই ব্যস্ততম একটা রাস্তা রাজধানীর, অফিস আদালতে এখান দিয়ে বেশ অনেক মানুষ যাতায়াত করে, এই রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে যেটা হয়েছিল যে এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল, তখন এখনও যানজট আছে, মানুষের ভোগান্তি রয়েছে। এর ফলে পুলিশ কিন্তু প্রথমে একটু বুঝিয়ে শুনিয়ে তাদেরকে ব্লকেট বা এই অবস্থান কর্মসূচি সংক্ষিপ্ত করার কথা বলেছিলেন, কিন্তু সেটা তারা না মানায় কিন্তু পুলিশ তাদের উপরে লাঠি চার্জ করে এবং তাদের সাথে বেশ একটা ধস্তাধস্তি হয়, বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এবং তারপরে যেটা হয় 10 মিনিট পর কিন্তু আবার তারা একদম শক্ত অবস্থান নিয়ে এখানে অবস্থান করেন এবং তারা যেটা জানিয়েছেন যে 5 দফা দাবি তাদের, যে তাদেরকে যে 26 জন শিক্ষার্থীকে বহিষ্কার করার ঘোষণা বিশ্ববিদ্যালয় দিয়েছে সেই বহিষ্কারাদেশ বাতিল করতে এবং এই বহিষ্কারের সাথে যারা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং 5 দফার মধ্যে আরেক দফা আছে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রতি যে 15% যে ভ্যাট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেটা উইথড্র করতে হবে। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন, তাদের সাথে সংহতি প্রকাশ করেছে। এবং আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে সভাপতি তাদেরকেও দেখেছি যে সংহতি প্রকাশ করতে এসেছে। তারা জানিয়ে দিয়েছেন সাফ যে এখন ভাটারা থানার ভেতরে ওসির সাথে ছাত্র প্রতিনিধিদের কথা হচ্ছে, সেখান থেকে যদি আশানুরূপ কোনো উত্তর না আসে এবং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয় থেকে বড় বড় জায়গা থেকে যদি তাদের সাথে এসে প্রতিনিধিরা কথা না বলে। মুশফিক, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। যথাসময়ে জাতীয় নির্বাচনের তফসিল হবে জানিয়ে সিইসি বলেন, ভোটের আগে আচরণ বিধি প্রণয়নের চেষ্টা চলছে। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। সকালে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। পরে সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি। এ সময় তিনি বলেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ভোটের মাঠের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনে লাগবে সরকারের সহযোগিতা। যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে, এটা ছাড়া তো সম্ভব না। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকারের সঙ্গে দেখা করতে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে তারা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন। এত বড় একটা নির্বাচন হবে, আমাদের তো নিজস্ব একটা পরিকল্পনা, এটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি, যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে করছি, সেরকম না। এটা আমাদের নিজস্ব, এটা সংশোধনযোগ্য। যদি টাইমলি যদি কোনো কারণে রিসিভ না হয়, 2-4 দিন এদিক ওদিক হতে পারে। এটা একটা সম্ভাব্য একটা পরিকল্পনা, আমাদের কর্মপরিকল্পনা। এ সময় ভোটের কর্মপরিকল্পনা এগিয়ে চলছে বলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যথাসময়ে ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। সময় মতো যোগাযোগ হবে, সব আপনারা জানবেন এবং সময় হলে সবকিছু জানতে পারবেন। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐক্য তৈরিতে হিমশিম খেতে হচ্ছে ঐকমত্য কমিশনকে। সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনে বিপরীত মেরুতে অবস্থান বিএনপির সাথে জামাত এনসিপির। মৌলিক সংস্কার রাজনৈতিক অনৈক্যকে দুর্ভাগ্যজনক বলছেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। তবে তার আশা, বেশিরভাগ ইস্যুতে সবার একমত হওয়ার মাধ্যমে প্রণয়ন হবে জাতীয় সনদ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বছর পূর্তি হতে বাকি প্রায় 1.5 মাস, আর এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের রূপরেখা বা জাতীয় সনদ তৈরি করতে চায় অন্তর্বর্তী সরকার। যদিও মৌলিক সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের সাথে অনৈক্যই বেশি দেখা যাচ্ছে রাজনৈতিক দলের। বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় প্রায় সব রাজনৈতিক দল একমত হলেও উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আছে ভিন্ন মত।
সংস্কার কমিশনের প্রস্তাব মেনে ভোটের সংখ্যানুপাতিক নির্বাচন চায় জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ 23টি দল। অন্যদিকে বিএনপি সহ 6টি দল চায় নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষের আসন নির্ধারণ। জাতীয় সনদটা হলো ঐক্যমত্যের ভিত্তিতে, তো ঐক্যমত্য সৃষ্টি করা এটা সমস্যা সংকুল এবং সময় সাপেক্ষ। মৌলিক সংস্কার যেখানে সংবিধান সংশোধন লাগবে সেখানেই সমস্যা। এটা দুর্ভাগ্যজনক। একটা বড় কারণ আমাদের রাজনীতিতে যে ভারসাম্য ছিল সেই ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। একটা বড় দল তারা ক্ষমতায় যাবে এটা প্রায় সবাই মনে করে। তো এই যে ভারসাম্যহীনতা কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে একক কর্তৃত্ব ক্ষমতা কমাতে একই ব্যক্তিকে দলীয় প্রধান, সরকার প্রধান ও সংসদ নেতা না করার প্রস্তাবে সায় নেই বিএনপির। যদিও এই প্রস্তাবে রাজি জামাত, এনসিপি। প্রধানমন্ত্রী পদ দুবারে সীমাবদ্ধ করার সুপারিশেও একমত হয়নি বিএনপি সহ 7টি দল। একই সাথে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়েও বিএনপির সাথে মতভেদ জামাত, এনসিপির। রাষ্ট্রপতি বিভিন্নভাবে নির্বাচনের প্রস্তাব এসছে যে সংসদের যে দুই কক্ষের ভোটের মাধ্যমে এবং গোপন ভোটের মাধ্যমে এই প্রস্তাব এসছে। তারপরে আরেকটা প্রস্তাব হলো একটা ইলেকট্রাল কলেজ, যেমন সব স্থানীয় সরকার প্রতিনিধিদেরকে নিয়ে একটা ইলেকট্রাল কলেজ। এ ব্যাপারে অনেক দলেরই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, আবার কিছু কিছু দলের ব্যাপারে তারা আগ্রহী না। এখন তো আমাদের বর্তমান পদ্ধতিতে প্রধানমন্ত্রী তিনি আবার সংসদ নেতা হন, একই সাথে তিনি দলের প্রধান হন। তো এটা কিন্তু একটা খুব ভয়ানক যে ক্ষমতার কেন্দ্রীভূতকরণ। এটার পরিণতিতে আমরা দেখেছি যে শেখ হাসিনা সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছে এবং দলের আর সরকারের সাথে বিভাজন দূরীভূত হয়ে গিয়েছে। সংসদে নারীর জন্য সংরক্ষিত আসন বাড়িয়ে 100 করার প্রস্তাবে বেশিরভাগ দল একমত হলেও চূড়ান্ত হয়নি নির্বাচন প্রক্রিয়া। সব মিলিয়ে মৌলিক সংস্কারে ঐক্য না এলে জুলাই সনদে সম্মত না হওয়ারও হুঁশিয়ারি দিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি, আশা করা যায় কিছু বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারবো। তো আমরা আশাবাদী এবং যে আগামী মাসের মধ্যে, জুলাই মাসের মধ্যে আমরা একটা জাতীয় সনদ প্রণয়নের করতে পারবো এবং রাজনৈতিক দলগুলো এটা স্বাক্ষর করবে। ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার মুলতবি আলোচনার 5ম দিনের সংলাপ হবে রোববার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ধোঁয়াশা অনেকাংশে কেটে গেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। অভিযোগ করেন যাদের জনসমর্থন নেই তারাই লন্ডন বৈঠক নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় ডাক্তার জাহিদ আরও বলেন, কোনো অজুহাতে নির্বাচন বিলম্বিত হলে দেশের মানুষ তা মেনে নেবে না। বিএনপি সংস্কারের পক্ষে দাবি করে তিনি বলেন, সে লক্ষ্যেই জন আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমান 31 দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে পেশ করেছেন। তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন কি বলবেন না, আপনারা বিব্রত, জাতি বিব্রত। আরে ভাই, জাতির হোলসেলারে কি আপনারা নিয়েছেন? হ্যাঁ, জাতিকে 18 কোটি মানুষের দায় দায়িত্ব কে নিয়েছে? আর কোন নির্বাচন হয়েছে? নির্বাচিত 300 প্রতিনিধি আছে যে দে আর দি রিপ্রেজেন্টেটিভ অব দি জাতি। আপনারা কথা বলেন, আপনারা বলেন আপনাদের দল বিব্রত হয়েছে, সেটা বলতে পারেন, কিন্তু মনে রাখবেন সব সময় জাতিকে নিয়ে টান দিবেন না। জাতিকে নিয়ে টান দিতে হলে তাহলে কিন্তু হিসাব কিতাব ভিন্ন হতে পারে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। ইরানের সঙ্গে বড় পরিসরে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের টানা 8 দিনের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব ও হাইফা ক্ষতিগ্রস্ত হলেও ইসরায়েলের দাবি বড় কিছু ঘটেনি। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের জয় হয়েছে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে খামিনির দাবি, তাদের বীরেরা সাহসিকতার সঙ্গে শক্তি দেখিয়েছে। দখলদার ইসরায়েলকে বিচারের মুখোমুখি করে আলোচনায় ফিরতে চায় তেহরান। একই সাথে জাতিসংঘে বৈঠকে ইসরায়েলকে তুলোধুনো করেছে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে।
শনিবার ভোরেও ইরান থেকে উল্কার মতো একের পর এক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসে ইসরায়েলে। এতে বিধ্বস্ত হচ্ছে বহুতল ভবন ও সরকারি স্থাপনা। ইরানের পাল্টা আক্রমণের তীব্রতা বাড়ায় তেল আবিব, হাইফা, আসাদ সহ ইসরায়েলের মধ্য অঞ্চল অনেকটাই জনশূন্য। তারপরও যারা নিজেদের ঘরবাড়িতে অবস্থান করছেন, ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার সতর্কতা সাইরেন বাজার সাথে সাথে জড়ো হচ্ছেন আশ্রয়কেন্দ্রে। ইরানের হামলায় দিশেহারা ইসরায়েলরা যুদ্ধবন্ধের আকুতি জানালেও তাতে কান দিচ্ছেন না প্রধানমন্ত্রী নেতানিয়াহু। উল্টো আরও বড় ধরনের দীর্ঘস্থায়ী যুদ্ধের সতর্কবাণী দিয়েছেন তিনি। ইরান এখন আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠেছে। এই হুমকি দূর করতে শিগগিরই আমরা বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছি। ইরানিদের সামনে কঠিন দিন অপেক্ষা করছে। ইরানের হামলার পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার রাতে আইডিএফের নতুন হামলায় অংশ নেয় 15টি যুদ্ধ বিমান। তেহরানের দক্ষিণাঞ্চলে কোম শহরে আবাসিক ভবনে বিমান হামলায় মারা গেছে 16 বছরের এক কিশোর। ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতেও হামলার দাবি করেছে তেল আবিব। এই যুদ্ধে ইরানের চেয়ে ইসরায়েল ভালো করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ মুহূর্তে তাদের হামলা বন্ধ করতে বলা তার জন্য কঠিন বলেও মন্তব্য করেন তিনি। যদি কেউ জয় পায় তাহলে তাকে হামলা বন্ধ করার অনুরোধ করা কঠিন। যদি কেউ হারে তখন তাকে বলা সহজ। কিন্তু আমরা কথা বলার জন্য প্রস্তুত এবং ইরানের সঙ্গে কথা বলছি। আমরা দেখব কি হয়। অন্যদিকে ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানী তেহরানে বিক্ষোভ করেছেন লাখ লাখ ইরানি। লাখো জনতার এই বিক্ষোভকে জাতির সাহসের প্রতিফলন বলে উল্লেখ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আমাদের প্রিয় জাতি সাহসিকতার সঙ্গে তাদের শক্তি প্রদর্শন করেছে। ইরান বীরের জাতি। ইহুদিদের কাছে আমরা কখনোই মাথা নত করব না। চিরশত্রু দুদেশের চরম উত্তেজনার মধ্যে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসেন ইরান ও ইউরোপের একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও দখলদারদের বিচার না করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে আমরা কোনো কূটনৈতিক আলোচনা করব না। ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং আত্মরক্ষার অধিকার আন্তর্জাতিক আইনে বৈধ। আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আলোচনা হবে না। নিরাপত্তা পরিষদের বৈঠকের উদ্বোধনী ভাষণে অবিলম্বে ইসরায়েল ইরান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। নইলে এই সংঘাতের আগুন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না বলে সতর্ক করেন তিনি। ইসরায়েল ইরান সংঘাতের কেন্দ্রে রয়েছে পরমাণু প্রশ্ন। ইরান বারবার বলছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, কিন্তু তা মানছে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে আমরা এর সমাধান চাই। বৈঠকে দেয়া বক্তব্যে ইসরায়েলকে তুলোধনো করেছেন পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়ার রাষ্ট্রদূতরা। ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি ইরানের সার্বভৌমত্ব ও গোটা অঞ্চলের শান্তি বিনষ্ট করছে। শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ বিশ্বভুবনে অভিভাবকের দায়িত্বে থাকলেও তাদের কোনো কথাই শোনে না যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল। তাই দায়সারা বক্তব্য, বিবৃতি ছাড়া এসব দেশের ক্ষমতা ও দাপটের কাছে বড্ড অসহায় জাতিসংঘ। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। শিশু শ্রম বন্ধে সরকার বাস্তবমুখী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। কিশোর গ্যাংয়ের নামে বিপদগামী শিশুদের পুনর্বাসনে বিশেষ প্রকল্প নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান বলেন, শিশু শ্রম বন্ধ করা না গেলে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, বিগত সরকার বিভিন্ন প্রকল্পে 352 কোটি টাকা খরচ করলেও সুফল পায়নি ভুক্তভোগীরা। এসব দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি। দেশ এখন নির্বাচনমুখী হচ্ছে। যারা আগামী নির্বাচনে দেশের দায়িত্ব গ্রহণ করবেন, তারা এই দেশকে যদি তারা উন্নতির শিখরে নিতে চায়, তাহলে কিন্তু আমাদের এই শিশু শ্রমকে নিরসন করে বাংলাদেশের মর্যাদাকে তারা সম্মানিত করতে হবে। আমরা এটা দেখতে চাই না
যে আমরা জানি যে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে, কিন্তু ক্ষমতার পালাবদলের মধ্যে দিয়ে যাতে দুর্নীতির কোনো পালাবদল না হয়, আমাদের শিশু শ্রমের জন্য যে ফান্ডটি দেশি বিদেশি থেকে আসবে সে অর্থায়ন যাতে শুধুমাত্র শিশু শ্রমের কাজের জন্য ব্যবহার করা হয়। শিশু শ্রমের বিষয়টা একদম তলানিতে আছে, এটাকে আমরা সামনের সার্ভিসে নিয়ে আসতে চাই এবং সেটার জন্য যা যা করা দরকার আমি মনে করি রাষ্ট্র, আমার সমাজ, আমার ডেভেলপমেন্ট পার্টনার, আমাদের এনজিও কর্মী, আমাদের মিডিয়া কর্মী সবার দায়িত্ব। এটি একটি সম্মিলিত প্রয়াসে আমরা বাংলাদেশ থেকে শিশু শ্রম আমরা মিউজিয়ামে পাঠাবো। শিশু শ্রমকে আমরা শুধু নিবারণ করব না, আমরা শক্ত হাতে সেটাকে রোধ করব এবং লেবার মিনিস্ট্রির সাথে, শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা বৈঠকে বসব এবং তাদের সাথে যৌথভাবে আমরা পরিকল্পনা নিব। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়ঙ্কর রূপ নিয়েছে পাহাড়ের ঝিরি ঝর্ণাগুলো। এই সময় বেড়াতে গিয়ে বিপদে পড়ছেন পর্যটকরা। গত এক সপ্তাহে বান্দরবানে ঝিরি ঝর্ণা দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন 4 পর্যটক। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। সবুজ পাহাড়ে পাথরের গা বেয়ে গড়িয়ে পড়ছে পরিষ্কার পানির ধারা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে এই দৃশ্য যেমন মনোরম, তেমনি বর্ষা মৌসুমে পাহাড়ের এসব ঝিরি ঝর্ণাগুলো হয়ে ওঠে ভয়ঙ্কর। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তরুণ তরুণীরা ছুটে যান বর্ষার এই রূপ দেখতে, কিন্তু সঠিক দিক নির্দেশনা না মানায় মাঝে মধ্যেই আনন্দের ভ্রমণ পরিণত হয় বিষাদে। মৃত্যুর মিছিলে যুক্ত হতে হয় পর্যটকদের। এবার বর্ষা ঋতুর শুরুতেই আলীকদম ও নাইক্ষ্যছড়িতে পাহাড়ি ঝিরিতে ভেসে গিয়ে 4 পর্যটকের মৃত্যু হয়েছে। পাহাড়ের প্রকৃতির মধ্যে আসলে সমতলের একজন মানুষ কিভাবে হাঁটা চলা করতে হবে তাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকে না। প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে চুরি করে বিভিন্ন জনের সহযোগিতায় বিভিন্ন দুর্গম পাহাড়ে ঢুকে যায়। ওনারা কিন্তু কোনো এন্ট্রি করে না, কোনো গাইড নেয় না। পর্যটন ব্যবসায়ীরা বলছেন অনভিজ্ঞ ট্যুর অপারেটর, ট্যুর গাইড ও অসচেতন পর্যটকদের কারণে প্রায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হচ্ছে, যার বিরূপ প্রভাব পড়ছে পর্যটন শিল্পে। আপনারা বান্দরবনে এসে আমাদের এখানে নিবন্ধিত গাইড আছে অথবা আমাদের হোটেল রিসোর্টের ফ্রন্ট ডেস্ক থেকে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে পর্যটন স্পটগুলি ভ্রমণ করবেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এরই মধ্যে কয়েকটি পর্যটন কেন্দ্রে পর্যটকদের যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শামীমা রানী। আমরা সম্প্রতি একজনকে অ্যারেস্টও করেছি। আলীকদমের যে ট্যুর গাইড ছিলেন তাকে অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে, এবং এরকম সামনে এই বিষয়গুলো যদি ঠিকঠাক মতো মেনে না চলে ট্যুর গাইডরা, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, নেপাল, ভুটান পর্যটন শিল্পকে ঘিরে তাদের অর্থনীতিকে দাঁড় করিয়েছে। বাংলাদেশে সাগর পাহাড় থাকা সত্ত্বেও সঠিক ব্যবস্থাপনার অভাবে বিদেশি পর্যটক টানতে পারছে না বলে অভিযোগ এই খাত সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সমালোচনা হয় প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ তুলে নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এখনও দুর্নীতি হচ্ছে। অতিরিক্ত খরচ ও ত্রুটিপূর্ণ নকশার কারণে অধিকাংশ প্রকল্প কাটছাঁট করে ছোট করা হয়েছে। এ সময় প্রস্তাবিত বাজেটে এনবিআরকে দেয়া 4,99,000 কোটি টাকা রাজস্ব আদায় করা শুধু অসম্ভবই নয়, এটি অতি উচ্চ বিলাসীও বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ এম এ রাজ্জাক। দুর্নীতি, লুটপাট আর অনিয়মের কারণে বিগত কয়েক বছরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি পিরোজপুর পৌরসভার সড়কগুলোতে। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও সড়কগুলো দেখে মনে হবে গ্রামের কোনো কাদামাটির রাস্তা। খানাখন্দে পানি জমে অধিকাংশ রাস্তায় চলাচলের অনুপযোগী, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের তথ্য ছবিতে রিপোর্ট, আরো জানাচ্ছেন আশিকুর রহমান। সড়কটি দেখে গ্রামের কোনো কাদামাটির সড়ক মনে হলেও এটি পিরোজপুর পৌরসভার মূল শহরের 4 নং ওয়ার্ডের পশ্চিম শিকারপুর সড়ক।
1885 সালে ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হয় পিরোজপুর, আর 1990 সালে এসে এটি প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। কিন্তু সময় অনেক গড়ালেও প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও এখানে নাগরিক সুবিধা বিপর্যস্ত। পিরোজপুর পৌরসভার 90% রাস্তাই ভাঙা ও চলাচলের অনুপযোগী। ভাঙা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বর্ষা মৌসুমে যা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। খুলনারও আগে পিরোজপুর পৌরসভা হয়েছে, কিন্তু সেই অনুপাতে পিরোজপুরের কোনো উন্নয়ন হয় নাই। এখানে নাগরিক সুযোগ সুবিধা বলতে নাই বললেই চলে। আমরা আসলে এই নাগরিক হিসেবে একটা কলঙ্ক। পৌরসভার রাস্তা বলতে সব রাস্তাই খারাপ, বিশেষ করে আমাদের শিকারপুরের এই রাস্তাটা, এই কান রাস্তাটা যথেষ্ট খারাপ। এখানে মাছের চাষ করা যায়, ধানের চাষ করা যায়, এরকম অবস্থা। 4-5 বছর ধরে রাস্তা একদম ভাঙ্গা, মানে যাতায়াত করা যাচ্ছে না। মেন রাস্তা তো এটা, শহরের ভিতরে যাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষের চরম উদাসীনতাকেই দায়ী করছেন পৌরবাসী। তবে পৌরসভার এই নির্বাহী কর্মকর্তা বলছেন, বরাদ্দ না থাকায় সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছে না। এই পৌরসভায় প্রায় 350 কিলোমিটার কাঁচা পাকা রাস্তা আছে, তার মধ্যে ম্যাক্সিমামই মানে জরাজীর্ণ। আশা রাখি যদি সরকার বরাদ্দ বাড়াইয়া দেয় আমাদেরকে, বা যদি এলজিডি কোনো প্রজেক্ট বা যদি পৌরসভা যদি স্পেশাল কোনো প্রজেক্ট দেয়, তাহলে আমরা এটা সমস্যার সমাধান করতে পারবো। এ জেলায় 68 কিলোমিটার জুড়ে কাঁচা রাস্তা, যার অধিকাংশই চলাচলের অনুপযোগী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাগড়া। জাতির সব সংকটে জিয়া পরিবার ঝুঁকি নিয়ে বারবার এদেশের হাল ধরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষকদের এক সমাবেশে তিনি একথা বলেন। এ সময় দুলু বলেন, গত 15 বছর স্বৈর শাসক শিক্ষকদের বাধ্য করেছিল নির্বাচনে কারচুপি করতে। ভবিষ্যতে যাতে কাউকে ব্যবহার করে জনগণের ভোটের অধিকার হরণ করা না যায়, সেজন্য সংস্কারের 31 দফা ঘোষণা করেছেন তারেক রহমান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করে আলোচনা করে বাংলাদেশের মানুষের এই সংকট মোকাবেলা করেছে এবং আজকে একটা পথ দেখিয়ে দিয়েছেন। আগামী ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই আমাদের নেতা তারেক রহমান সাহেব আবার নতুন করে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আজকে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ বেনাপুল কাস্টমস হাউজের কার্যক্রম চলছে। বাজেট কার্যক্রম চলমান থাকায় কাস্টমস ও ভ্যাট এবং আয়কর সহ রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত সব দপ্তর খোলা রাখতে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বেনাপুল কাস্টম হাউস কর্তৃপক্ষ। কাস্টমস হাউজের কাজকর্ম চলমান থাকায় খুশি ব্যবসায়ীরা। রাজধানীর বসুন্ধরা সিক্রেট রেসিপির ফ্ল্যাগশিপ আউটলেটে অনুষ্ঠিত হল অল ইটালিয়া কুকিং শো পাওয়ার্ড বাই হাইসেন্স। এতে ছিল বিশ্বখ্যাত ব্র্যান্ড দারুণ সব রেসিপি ও আধুনিক প্রযুক্তির মিলন মেলা। জমজমাট এই অনুষ্ঠানে একসাথে তোলা হয় গ্লোবাল ব্র্যান্ড ও স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্সের আধুনিক উদ্ভাবন। অংশ নেন জনপ্রিয় স্থানীয় রন্ধন শিল্পীরা। ইতালির বিখ্যাত অল ইটালিয়া ব্র্যান্ডের প্রতিনিধি মিস সোফিয়া বাতিস্তিনি, ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসিম দায়ান, হাইসেন্স দক্ষিণ এশিয়ার সেলস ডিরেক্টর মিস্টার টেরি লিয়ং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রান্নার শোতে অংশ নেন জনপ্রিয় শেফ মিস তানিয়া শারমিন, শাহনাজ ইসলাম, কাকুলি কলি ও নারী উদ্যোক্তা মিস জেরিন হান্নান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিক্রেট রেসিপির হেড অব বিজনেস KSM মহিতুল বাড়ি, ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং JM তসলিম কবির, ফেয়ার ফুড অ্যান্ড লাইফস্টাইলের হেড অব বিজনেস আব্দুস সালাম এবং ফেয়ার ইলেকট্রনিক্সের DGM মুশফিকুর রহমান। বিজনেস প্রসেস আউটসোর্সিং BPO সামিট সমাজ ও জাতীয় অর্থনীতিকে ধাপে ধাপে এগিয়ে নেবে বলে মনে করেন শিল্প ও বাণিজ্য উপদেষ্টা আদিলুর রহমান। ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে এই সম্মেলনের মাধ্যমে নতুন চিন্তা ও উদ্ভাবনের প্রসার করবে বলে তার আশা, যা এই প্রজন্মকে করবে আত্মবিশ্বাসী। রেভলিউশন টু ইনোভেশন প্রতিবাদে ষষ্ঠবারের মতো আয়োজিত এই সম্মেলন চলবে 22 জুন পর্যন্ত।
এবার খেলার খবর। অবিশ্বাস্য কিছু না ঘটলে গোল টেস্ট নিশ্চিত ড্রয়ের পথে এগিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে 187 রানের লিড নিয়ে সুবিধাজনক অবস্থায় থেকে পঞ্চম ও শেষ দিনে ব্যাটিং করছে বাংলাদেশ। আগের দিনের 3 উইকেটে 177 রানে ব্যাটিং করতে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। 22 রান নিয়ে মাঠে নামা মুশফিক 49 রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। নাজমুল হোসেন 89 রানে অপরাজিত আছেন। বৃষ্টিতে খেলা থামার আগে 4 উইকেটে বাংলাদেশের সংগ্রহ 237 রান। শ্রীলঙ্কার বিপক্ষে লিড 247 রানের। এর আগে বাংলাদেশে 495 রানের জবাবে প্রথম ইনিংসে 485 রানে আউট হয়েছিল শ্রীলঙ্কা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নতুন বাজারে ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। দাবি না মানলে ঢাকা ব্লকেডের হুমকি, যান চলাচল বন্ধ। নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারের সহযোগিতা প্রয়োজন বললেন সিইসি। ভোটের আগে নতুন আচরণবিধি প্রণয়ন। সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐক্য তৈরিতে হিমশিম কমিশন। সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনে বিএনপির বিপরীত মেরুতে জামাত, এনসিপি। এবং ইরানের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের। তেল আবিবে নতুন করে হামলা, জাতিসংঘে ইসরায়েলকে তুলোধনা করল রাশিয়া, চীন, পাকিস্তান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।